সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সমাজের নিয়ম অনিয়ম সুবিধা অসুবিধা নিয়ে ড্রিমি টিভির নিয়মিত অনুষ্ঠান আয়োজন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শরীফ খান। তিনি সাবেক সিটি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তো না, সিটি ব্যাংক না। সরি যমুনা ব্যাংক, সরি জি, আমি বলছি যমুনা ব্যাংক। তো আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠান। জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার কাছে যে আপনার এই ড্রিমি টিভিতে একটা সুন্দর প্রচেষ্টা আপনার, বিশেষ করে আমার মতো আমজনতা, আমরা মানে সাধারণ লোকজন এসে এখানে কথা বলতে পারি। আমি আপনার আরও ২-১টা প্রোগ্রাম এর আগে ফলো করেছি। প্রবাসীদের নিয়ে আপনার একটা চমৎকার প্রোগ্রাম আছে। আবার ডক্টর সেজান মাহমুদের মতো লোকজনও আপনার এই প্রোগ্রামে এসছেন। আরও নামি দামি লোক বলতে আমরা যেটা বুঝাই, যারা আসলে ওয়েল ফোকাসড ইন টার্মস অফ এডুকেশন অর পাওয়ার জব, সবকিছু মিলিয়ে তারা তো থাকবেই, স্বাভাবিক। যেহেতু আমাদের দেশে আসলে চেয়ার বেসড একটা ফোকাস কিন্তু থাকে। চেয়ার বেস বলতে আমরা বুঝাই কাজকর্ম এবং ওনাদের পদ পদবি নিয়ে। আবার আপনার এইখানেই দেখি যে খুব সাধারণ মানুষে এসে কথা বলতে পারে। এটা একটা ভালো জিনিস। আমি আশা করি যে আপনার এই প্রোগ্রামটা আরো ভালো করবে এবং এইখানে অনেক সাধারণরা এসে তাদের ভ্যালুসগুলো বা তারা আসলে কি হারায়, তাদের চাওয়া পাওয়াটা কি, অন্তত এই জায়গাগুলো বলতে পারবে। আমাদের তো বলার মতো কোনো প্ল্যাটফর্ম নাই। তো ধন্যবাদ। আর আমি ব্যক্তিজীবনে ব্যাংকার ছিলাম। বছর ৪ আগে ব্যাংকিং থেকে সরে যাওয়া বা বলতে পারেন ছেড়ে দিয়ে ব্যক্তিগতভাবে বা নিজে কিছু করার চেষ্টা করেছিলাম। ২৮-২৯ বছর চাকুরি জীবনে ব্যাংকিংকে খুব কাছে থেকে দেখেছি। এটা আমার একটা ভালো লাগার দিক। তো আপনি যদি আমি অবশ্য বেশ কয়েকটি ব্যাংকে কাজ করেছি। ২৯ বছর একই ব্যাংকে ছিলাম না। আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া এবং পরবর্তীতে যমুনা ব্যাংকে অল্প কিছু দিনের জন্য চাকরি করে সরে যাই। তো আপনার ভালো হয় যে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমি চেষ্টা করব শেয়ার করার জন্যে। শ্রোতাদের এবং আপনাকে যে জিনিসটা আমি বলতে চাই যে এইগুলি আমি যেটা বলবো এটা আমার ব্যক্তিগত মতামতই ম্যাক্সিমাম। দ্বিতীয়ত হচ্ছে এটা আমার অভিজ্ঞতার আলোকেই আমি শেয়ার করব। তৃতীয় হচ্ছে আমি কিন্তু কাউকে মানে অ্যাডভাইস দিচ্ছি না, অ্যাডভাইস দেওয়ার ক্ষমতাও রাখি না। শুধুমাত্র কতগুলো মেসেজ যদি দিতে পারি, যারা শুনবেন, যদি ব্যাংকিং বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কেউ থাকেন, তাদের যদি কাজে লাগে সেটা ভালো। আর আমি জানি না যে ওনারা সরাসরি প্রশ্ন করতে পারেন কিনা, যদি করেন সেই ক্ষেত্রেও আমি চেষ্টা করব আমার মানে আনসার বা মতামতটা দেওয়ার জন্য। ধন্যবাদ। তো আপনার কথার সূত্রে আমি বলতে চাই যে এখানে কমেন্টস করতে পারেন। কমেন্টস করে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন যে কেউ। আর এখানে আসলে ওরকম কোনো ফোকাস মানুষ বা না, আমি প্রত্যেককে এখানে আনতে চাই, যে কেউ কথা বলতে পারে। তবে আমার প্রথমত যেটা আমাদের দেশের ট্রেন্ড অনুযায়ী সেটা হলো যে আমি যাকেই বলি, আমার মনে হয় যে যেই মানুষটা রাস্তায় মুদির দোকান দিচ্ছে সে যদি কোনো প্রবলেম ফেস করে সেও আমার এখানে এসে কথা বলতে পারবে। এটা হচ্ছে আমার আহ্বান। কিন্তু তারা নিজে থেকেই কেউ উৎসাহিত হয় না। সবাই বলে আমি কেন এখানে, আমার তো এই জায়গার যাওয়ার যোগ্যতা না। বা আমি প্রবাসীদের নিয়ে যে প্রোগ্রামটা করি সেখানে আমি চাই যে খেটে খাওয়া মানুষ যারা একদম শ্রমিক হিসেবে যাচ্ছে তাদেরকে আমি চাই, কিন্তু তারা কেউই আসতে চায় না। এটা আমার কাছে খুব কষ্ট লাগে। কিন্তু আমার প্ল্যাটফর্মটা কিন্তু সবার জন্য উন্মুক্ত একদম। যে একদম যে কথা বলতে চায়, তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং এখানে এসে যে কেউ কথা বলতে পারে। সেটা আমার মন্ত্রী থেকে আর একদম শ্রমিক পর্যন্ত প্রত্যেকের জন্য আমার দরজা উন্মুক্ত। যে কেউ নক করে আমার এখানে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেককে। আর আরেকটা কথা, আপনি যেহেতু ব্যাংকের সঙ্গে অনেক দিন জড়িত ছিলেন, আমাদের অনেক অজানা অনেক বিষয় রয়ে গেছে। আমার বিশেষ করে অনেকেই হয়তো জানবেন বা অনেকে হয়তো মনে করবেন যে এই প্রশ্ন কেন, কিন্তু আমার মনে হয় যে আমি যেটা জানি না আমি সেটা জানতে চাই আমার দর্শকদের মধ্যে থেকে। তো আমার প্রথমে আমি বলবো যে আমরা এই যে ব্যাংক সেক্টরে মাঝে মাঝেই আমরা শুনতে পাই যে ব্যাংক ঋণ খেলাপি করে দেশের বাইরে পাড়ি দিয়ে চলে গেল।
তো আমার কাছে এটা খুবই মানে একটা আশ্চর্য বিষয় লাগে যে একটা ব্যাংকে আমি যখন কোনো একটা কিছু করতে যাই তখন আমার মানে দিন মানে দিতে দিতে আমি পেপারস দিতে দিতে অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু এই যে বড় বড় মানুষগুলো যারা আছে তারা এত এত টাকা নেওয়ার সময় কি তাদের কোনো পেপারস বা কোনো কিছুই দেখাশোনা হয় না? তারা কি করে এই ঋণ খেলাপিটা কিভাবে হয়? আপনার চমৎকার প্রশ্ন। এটা সবারই আ জানতে চায়। আপনি যেটা বললেন যে ব্যাংক আসলে ৪ লাখ বা ৫ লাখ টাকা বা ধরেন ছোটখাটো এসএমই লোন আ এগুলির ব্যাপারে অনেক সতর্ক থাকে। কাগজপত্রের ব্যাপারে শুধু না। আপনার আ আমরা এটাকে বলি যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এগুলি যখন পরিপালন করে বা লোনটা ডিসবার্স করে তখন যথেষ্ট সচেতন থাকে। আবার দেখা যাচ্ছে অনেক বড়, বড় লোন দেওয়া হচ্ছে কিন্তু সেইগুলিতে ওইভাবে সচেতন থাকে না। দেখা যাচ্ছে এগুলি স্টাক হয়ে যাচ্ছে বা আপনি যেটা বললেন আমরা ব্যাংকের ভাষায় এগুলিকে বলি যে আ খেলাপি ঋণ। এটা আহ কেন? ১ম বিষয়টি হচ্ছে যে ব্যাংক একটা স্পর্শকাতর জায়গা। অর্থনীতির সাথে এর সম্পৃক্ততা অনেক দিক দিয়ে। ২য় যে জিনিসটা হচ্ছে যে ঋণের মাধ্যমেই কিন্তু মানে ব্যাংকের মেইন যে ইনকাম আমরা বলি, আরো ইনকাম আছে। ব্যাংকের নন ইন্টারেস্ট ইনকাম অনেক আছে। এই বিভিন্ন ইস্যুতে ফি নেওয়া হয়। ইভেন আপনি যদি একটা অ্যাকাউন্টও মেইনটেইন করেন বা একটা ক্রেডিট কার্ড নেন, দেখবেন যে এখানে অনেক ধরনের চার্জ নেওয়া হয়। এগুলি তাদের ইনকাম। বিষয়বস্তুটা যেটা হচ্ছে যে হ্যাঁ, এইখানে কতগুলো কথা খুবই সত্য যে আপনি যখন একটা চেয়ারে থাকবেন, আপনার এথিক্যাল পার্ট হচ্ছে সেইটা আপনি যেই ব্যাংকে কাজ করছেন, আ পরিচালক যারা থাকেন ২০ জন। তারা যেই টাকা পয়সা দিয়ে ব্যাংক করে তার থেকে অজস্র পরিমাণ টাকা পয়সা আসে বা ব্যাংকের সোর্স হলো আপনার ডিপোজিট। অর্থাৎ এটা কিন্তু জনগণের টাকা নিয়ে আমরা কাজ করি বা ব্যাংক কাজ করে। তাহলে এইখানে এই দিকটা মানে খুবভাবে নজর রাখা প্রয়োজন। এখন নজর রাখতে পারে না। তার কারণ হচ্ছে আমি সরাসরি বলি এটা। আমি অনেক জায়গায় বলি। আমার পত্রিকায় অনেক লেখালেখিও আছে ব্যাংক নিয়ে। যে যিনি এই ব্যবস্থাপনায় থাকে তাদের কখনো, কখনো গাটস এর একটা অভাব দেখা দেয়। তারা মানে আমরা বাংলায় যেটা বলি আরকি খুব স্ট্রংলি নো বলতে পারার মতো লিডার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক কমে গেছে। আমি বলব না যে একদম নাই। অনেকে আছেন কিন্তু মেক্সিমামই এই। কারণটা হচ্ছে কি জানেন? তাদেরও তো প্রচুর সুযোগ সুবিধা আছে। আপনি জানেন আমরা কেন চাকরি করি? আমাদের অনেকগুলো বন্ধন আছে। তাদের অনেক কিছু মেইনটেইন করতে হয়। আমাদের একটা সোশ্যাল স্ট্যাটাস এর প্রয়োজন হয়। যে আমি অমুক ব্যাংকে চাকরি করি, আমি অমুক। তারপর আমাদের খরচ আছে। আমাদের সংসার চালাইতে হয়। যদিও আমি বলব যে ব্যাংকের আ বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাদি যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশ ভালো। এখন পর্যন্ত বেশ ভালো। এদের রিস্কের পরিমাণও কিন্তু অনেক। যেমন আপনি যে কথাটা বললেন যে একটা ঋণ খেলাপি কিভাবে হচ্ছে? ১ম হচ্ছে যে ঋণটা দেওয়ার সময়ও নিশ্চয়ই কিছু ইয়ে থাকে। যেটাকে আপনার ছেড়ে দেওয়া হয়। আপনি যেটা বললেন যে একজন ব্যক্তির বেলায় বা অল্প যে লোন সেগুলির বেলায় ব্যাংক এত কশাস কিন্তু ওইগুলির ব্যাপারে কশাস না। তার মানে এখানে কিছু ছাড় দেওয়া হচ্ছে। তাহলে ছাড়টা কেন দেওয়া হচ্ছে? ছাড়টা দেওয়া হচ্ছে ওই যে আপনার চেয়ারটাকে ধরে রাখার জন্য। আমি এটা অবশ্যই বলব। দ্বিতীয়ত হচ্ছে অনেকেই আছেন যারা একটু নন এথিক্যাল আ প্র্যাকটিস গুলো করেন। সেটার কারণে আরেকটা হচ্ছে যে আপনি দেখবেন ব্যাংকে কিন্তু আজকাল পলিটিক্যাল প্রেশার তারপর আ ব্যাংক যাদের কন্ট্রোলে আছে তারাদের একটা প্রেশার থাকে। মালিক পক্ষের মধ্যেও কিন্তু এখন ওই আগের মতো লোকজন নাই। যারা তাদের ব্যাংকটাকে ভালো চায়, ব্যাংকের ভালো চায়, ব্যাংকারের ভালো চায়, দেশের ভালো চায়। তারা প্রত্যেকে কিন্তু নিজের আখের অথবা এটাকে ইউজ করে ফাঁক-ফোকরের মধ্য দিয়ে কিভাবে নিজের একটা বড় মানে পুঁজি তৈরি করতে পারে, এই জায়গাগুলোতে ব্যস্ত থাকে। অনেক সময় দেখা যায় তাদের আত্মীয়স্বজন তাদেরকে মানে আপনার বড় করে তৈরি করার জন্যে নামকে ওয়াস্তা কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা দাঁড় করায়। সেটা প্রেশার দিতে থাকে এটাকে তৈরি করার জন্যে।
আমি একটা এক্সাম্পল যদি দেই আমার জীবন থেকে ২-১ মিনিটের মধ্যে, এটা অনেক ক্লিয়ার হবে। যেমন ধরেন একটি ব্যাংকের ইসির চেয়ারম্যান উনি। তো উনি তো উনার নিজের ব্যাংক থেকে ঋণ নিতে পারবে না। উনি এসছেন হচ্ছে আমি যে ৪ টা ব্যাংকে চাকরি করছি, আমি নাম বা ওই জিনিসগুলো বলছি না। বা বলতে আমার আপত্তিও নেই। কিন্তু আপনার প্রোগ্রামের স্বার্থেই আমি বা কোনো প্রশ্নবোধক যেন না হয় এজন্য এটাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। উনার মেইন বিজনেস ছিল হচ্ছে গার্মেন্ট বিজনেস। সো আমরা যে জায়গাটা দেখি যে একটা ক্লায়েন্ট বা যাকে আমরা ঋণ দিব, উনি যে বিজনেসটা আমার কাছে প্লেস করছেন, সেই বিজনেসে উনার আসলে কতটুকু দখল আছে। দখল বলতে বুঝাই যে উনার এক্সপেরিয়েন্স, এক্সপোজার কি, ইনি বিজনেসটা বোঝেন কিনা। তো একজন ব্যক্তি যখন গার্মেন্টস ডিল করেন ১৫-২০ বছর, ঠিক আছে। উনি একটা গার্মেন্টসের প্রপোজাল দিলে ব্যাংক এটাকে চিন্তা করতেই পারে। উনার রেপুটেশন এবং এই সমস্ত ডিলিং বা উনি কোথাও কোনো এক্সপোর্টে ফেল করলো কিনা, স্টক লট বলি আমরা এটাকে। এইরকম কতগুলো জিনিস দেখে উনার ফ্লো সবকিছু মিলিয়েই কিন্তু আমরা চিন্তা করি। বাট উনার প্রপোজালটা এসছে আমার একটা ব্যাংকে। সেটা হচ্ছে উনি আ ঋণ নিবেন হচ্ছে কনস্ট্রাকশন ফার্মে। অর্থাৎ উনি কারো সাথে সম্পৃক্ত হয়েছেন, কনস্ট্রাকশন এর কাজ করবেন। এবং উনি একটা প্রপোজাল পাঠিয়েছেন, উনি নিজেই ঠিক করেছেন যে ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু দরকার। উনার আ আ এই আমরা যেটাকে বলি ফিক্সড কিছু আ লোন আছে বা ধরেন কিছু মেয়াদি ঋণ থাকে। এইগুলি কিভাবে দিবে এটা স্ট্রাকচারটা উনি করে দিছেন। মজার ব্যাপার হচ্ছে এই ধরনের কাজের যে ইস্যুটা সেটা হচ্ছে আপনি যখন কাজটা পাবেন তখন ব্যাংকের কাছে নিয়ে আসলে ব্যাংক এটা ঠিক করবে যে উনাকে আসলে ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু দিতে হবে। উনাকে কতটুকু লোন দিলে উনি এই কাজটা সম্পন্ন করে অ্যা টাকাটা তুলে নিয়ে আসতে পারবে। যেমন ৳১০০,০০,০০,০০০ একটা কাজের জন্য কিন্তু ৳১০০,০০,০০,০০০ লোন ব্যাংকের দিতে হয় না। এটা ২৫, ৩০, ৩৫, ৪০ হাইয়েস্ট কোটি টাকার মধ্যেই পুরো কাজটা সম্পন্ন করা যায়। কারণ কি এটার কিছু বিল আছে, কাজ শেষ হলে এই বিলটা উনারা পেয়ে যায়। তো এই বিলটা পেলে ব্যাংকের একটা পোরশন তো অ্যাডজাস্ট হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই। সো ডিসবার্সমেন্ট টা হয়তো অনেক হায়ার হয়। বাট আল্টিমেটলি আমার আ মানে ঋণটা দিতে হয় ৩০ থেকে ৪০ কোটি। তো সেই ক্ষেত্রে আমি এই প্রপোজাল নিয়ে আমাকে চাপ দেওয়া হচ্ছে। আ উনি দিছেন এটা আগের দিন। পরের দিনই বলতেছে ৩-৪ দিন ধরে আপনি উনার আ একটা প্রপোজাল ফেলে রাখছেন। আপনি জানেন না উনি কে? আপনি তো ওই ব্যাংকেও চাকরি করছেন। তো আমি বলতে বাধ্য হয়েছি যে, "হ্যাঁ, আমি জানি কে এবং এইজন্যই স্যার এটা দেখে শুনে পাঠাইতেছি।" পরের দিন দেখা গেল যে আরো চাপ যে, "এটা কে? আমি কি ধরে রাখছি কেন?" মানে উনার মান-ইজ্জত নিয়ে টানাটানি। তখন আমার বলতে হয়েছে বুঝায়া যে, "আমি আসলে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লেভেলে ছিলাম। আ এই লেভেলে অনেক সময় চাইলে আপনি বলতে পারবেন। কিন্তু অনেক জুনিয়র লেভেলের ম্যানেজার যারা আছে, এবিপি, এসপিও লেভেলেও ম্যানেজার আছে, পিও লেভেলে আছে। ওরা কিন্তু আবার এইভাবে বলতে পারে না। তা আমি বললাম যে, উনার এক্সপোজার স্যার গার্মেন্টস এ সেটাও কিন্তু উনি আল্টিমেটলি আ ভালো করতে পারেন নাই গত ৫-৭ বছর। এই জায়গায় এসছেন এবং এটার সিস্টেম হলো এই। তাহলে আমি কিভাবে এই ঋণটা দিব? আর এই ঋণ যদি আমি পাঠাই, কারণ আপনি ব্রাঞ্চ লেভেল থেকে রিকমেন্ড করে পাঠাইতে হবে। তাহলে দেখেন রিস্কটা শোল্ডারিং করতেছেন কিন্তু আপনি। ওই পাশে হয় হেড অফিস থেকে ইদানিং যেটা হচ্ছে যে কোনো ডিফল্ট লোনের জন্য কিন্তু হেড অফিসকে দায়ী করা হয় কাউকে। কিন্তু একটা সময় ছিল আপনার যেকোনো ডিফল্ট লোনের মেইন দায়িত্বটা এসে পড়তো ব্রাঞ্চ লেভেলে অথবা ওই ম্যানেজারের। তো আপনি মনে হয় আমার কয়েকটা উদাহরণ থেকে বুঝতে পারছেন যে পলিটিক্যাল প্রেশার, আউটসাইড প্রেশার মানে এক্সটার্নাল প্রেশার এর কারণে হয়। কখনো ব্যাংকাররা নন এথিক্যাল প্র্যাকটিস এ জড়ায় যায়। সে কারণে হয়। আর গত ৫-৭ বছরে আমি বলব যে ব্যাংকিং পরিস্থিতিটা এরকম হইছে, এই ধরেন সিআইডি ঘুরতেছে, পুলিশ যেকোনো সময় এসে যে কাউকে ধরতে পারে। দুদক আপনাকে আ যেকোনো সময় ডেকে বা আপনাকে আমরা যেটা বলি, আপনি জড়িত না থাকলেও আপনার কিছু বিষয়ের কারণে কিন্তু আপনাকে প্রচন্ডভাবে প্রেশার দিচ্ছে। সো এইটার
যেটা বাজে হয়েছে বলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সবাই ভাবে যে আরে এই চেয়ার তো যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় তো একটা প্রবলেমে পড়ে চাকরিটা চলে যেতে পারে, বুঝতে পারছেন? সেই জন্য সে করে কি, তার মানুষ তো আমরা আমরা চাকরিজীবী, আমাদের সংসার আছে, আমাদের সন্তান আছে, এদের ভবিষ্যৎ ঠিক করার জন্য অনেকে করে কি আপনার নন এথিক্যাল ইয়েতে জড়ায়। আবার ওই চেয়ারে বসে থেকে আজকাল ব্যাংকাররা বিভিন্ন ধরনের বিজনেস করে। যেমন আমাদের সময় যেটা হতো, ইভেন শেয়ারও যদি আমরা কেনা বেচা করতাম, যেটা অ্যালাউড, এটা যে কেউ করতে পারে, সেইখানেও কিন্তু আমরা কনসেন্ট্রেট করতে পারিনি। অন্য বিজনেস সে ইনভলভ থাকবো সেটা তো দূরের কথা, কিন্তু আজকাল অনেক ব্যাংকার কিন্তু ওপেন, মানে চেয়ারে বসে সে তার বিভিন্ন বিজনেসের কথাও বলতেছে। আমি জানি না এই জায়গাগুলোতেও কিন্তু কেউ সতর্ক না। সো এটাই হচ্ছে আসলে ঋণ খেলাপির মেইন। আরেকটা হচ্ছে ওই টাকা পয়সাগুলি নিয়ে যাওয়ার পর আরেকটা যেটা হয়, এটা সবাই জানে, আসলে এটা মানে নতুন কোনো কথা না। ১০০ কোটি টাকার প্রয়োজন। আমরা যখন দেখি যে আরে এই ক্লায়েন্ট তো ভালো ক্লায়েন্ট, উনাকে যদি আরো ১০০ কোটি টাকা দেওয়া যায়, কিন্তু উনার প্রয়োজন ১০০ কোটি। উনার হয়তো মার্কেটে রেপুটেশন আছে, উনি ভালো বিজনেসম্যান, উনি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। বাট ১০০ কোটির জায়গায় আরো ২ টা ব্যাংক দৌড়ায় গিয়ে যদি তার প্রফিটের জন্য কম্পিটিশনের খাতিরে ১০০, ২০০ কোটি টাকা দিয়ে দেয়, কত হয়? উনার ৩০০ কোটি। তো আপনি দেখেন ১০০ কোটি টাকার বিজনেসে আপনি যখন বাড়তি ২০০ কোটি পাবেন, তখন তো আপনি হরিণের খামার, তারপরে আপনার বড় বাড়ি, টাকা পয়সা অন্য জায়গায় পাঠাবেনই, তাই না? আপনাকেই তো আমরা হাতে ধরে দিয়ে দিচ্ছি যে ভাই আপনি এই টাকা পয়সা নিয়ে ইয়ে করেন। এই জন্য আমার মনে হয় যে ব্যাংকারদের আরো স্ট্রং হইতে হবে। বাংলাদেশ ব্যাংককে ব্যাংকারদের পাশে দাঁড়াইতে হবে যারা চায় ভালো এথিক্যালি চলতে। তাহলে এটা কমে আসবে। এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। আমি মনে হয় অনেক এই সোজা অনেক সাপটা সুন্দর করে বলেছেন, হ্যাঁ, ক্লিয়ারলি আমাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে এবং আপনাকে ধন্যবাদ। তো এরপরে আপনার কথার সূত্রেই আমি একটু বলতে চাই যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিবিআই শাখা বাংলাদেশ ব্যাংকের যেখানে আছে, সেখানে তো সমস্ত তথ্য, যেটাকে বলা হয় ঋণ বিষয়ক তথ্য সংরক্ষিত থাকে সম্ভবত। তো হুম, এইটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে ব্যাংকে, আমরা যে কোনো ব্যাংকে যখন আমরা কোনো লোন নিতে যাই, তাহলে তো আমাদের এই তথ্যগুলো দিতে হয়। তো সেখানে বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই এগুলো ইনকোয়ারি করে দেয়। তাহলে একটা, দুইটা, তিনটা ব্যাংকেও ঋণ খেলাপির আছে, নমুনা আছে বাংলাদেশে। এটা কিভাবে সম্ভব হয় যদি আচ্ছা। ব্যাংকে এটা থাকে? এটাও আপনি দেখবেন যে এই সিআইবির কথা যেটা বললেন, সিআইবিতেই আসলে রিফ্লেক্ট করে একটা পার্টিকুলার ক্লায়েন্ট কতগুলো ব্যাংকে আপনার ঋণ নিয়েছে, সেটার অবস্থানটা কি। সিআইবির অনেকগুলো পার্ট আছে, তো এসএমএ থেকে শুরু করে বিএল পর্যন্ত। তো আপনার ডাউটফুল পর্যন্ত একটা সময় আপনার থাকলে ওই ব্যাংকারকে, সরি ওই ক্লায়েন্টকে অন্য ব্যাংক ঋণ দিতে পারতো। আবার এক সময় ছিল যে আপনার সাবস্ট্যান্ডার্ড পর্যন্ত, এটা এইগুলির কতগুলো ভাগ আছে, এসএমএ, এসএস, হ্যাঁ, ডিএফ, তারপর হচ্ছে আপনার বিএল। তো এই ক্ষেত্রে যেটা হয়, আহ, একটু ফাইন টিউনিং করা যায়, চাইলে একটু ফাইন টিউনিং করা যায়। আপনার যেই জায়গায় এসে আপনার ব্যাড লস হয়, সেইখানে ক্লায়েন্টের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এটাকে, আহ, টাকা পয়সা নিয়ে বলতে ব্রাইব না, মানে ওর অ্যাকাউন্টে টাকা পয়সা জমা করে এটাকে ফাইন টিউনিং করা যায়। এটা হলো একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে উম, অন্য ব্যাংকের যে সিআইবিটা আপনার খারাপ, বাংলাদেশ ব্যাংক বলে দেয় যে এটার এগেনস্টে কোনো ঋণই দেওয়া যাবে না। আবারই দেখবেন গত ২-৩ বছর ধরে কিন্তু এগুলিকে অনেক রিল্যাক্স করা হয়েছে, মানে যেই কারণে আপনার ক্লাসিফাইড হয়, মানে সিআইবি তে আসলে আপনার লোন ক্লাসিফিকেশনের ধারণাটা আসে একটা পার্টিকুলার ক্লায়েন্টের, যে সে কোন ক্লাসিফিকেশনের ঋণ গ্রহীতা। তো এইখানে আবার বাংলাদেশ ব্যাংক যে ছাড়গুলো দিছে, সেইখানেও কিন্তু আপনার ফাইন টিউনিং করা হয়েছে ফর দি সেক অফ দি, মানে ব্যাংক প্রফিট। কারণ যখন একটা ঋণ যদি ক্লাসিফাইড অনেক বেশি থাকে, নিয়ম হচ্ছে যে আপনার প্রভিশনিং করে রাখতে হয় তার প্রফিট থেকে। সো প্রফিটটা কমে যায়। তো
তো এইখানে তো একটা চাপ থাকেই পরিচালকদের যে যত বেশি বেশি ডিভিডেন্ড তারা নিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যানেজমেন্ট অনেক সময় ফাইন টিউনিং করে। আর অন্য জায়গায় আপনার সিআইবি এগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংকে দৌড়াদৌড়ি করে পার্সু করে কোনো রকম ম্যানেজ করে, যেটাকে আমি ফাইন টিউনিং এর মধ্যে ফেললাম আর কি। অজস্র ঘটনা আছে, আপনার এই 20 মিনিটের মধ্যে এটাকে কমপ্লিট করা যাবে না। বাট দিস ইজ দ্যাট। আপনি যেটা জিজ্ঞেস করছেন যে সিআইবি তে পাওয়ার পরেও কেন হয় না, সিআইবি যদি ডাইরেক্টলি বলে দেয় যে এটা ব্যাড লস, তাহলে কোনো ব্যাংক ইউজুয়ালি আপনার ইয়ে করতে পারে না। তো মাঝখানে যেটা হতো যে আপনি ক্লাসিফাইড, কিন্তু অন্য একটা ব্যাংকে যেমন এলসির একটা ইস্যু আছে, 100% মার্জিন দিয়ে অনেক ব্যাংক খুলে দিত। সে ভাবতো যে ও ক্লাসিফাইড, তাকে তো আমরা ঋণ দিচ্ছি না, তার তো 100%, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সমস্ত ব্যাংকিং সুযোগ সুবিধাই বন্ধ করে দিতে হবে। তো এইভাবে অনেক ব্যাংক অনেক ক্লায়েন্টকে, মানে ক্লাসিফাইড ক্লায়েন্টকে সহযোগিতা করেছে। এই আর কি। অনেক ধন্যবাদ। আমার আসলে কোশ্চেন গুলো করতে ভালো লাগছে, আপনি এত সুন্দর করে বিশ্লেষণ করছেন। আরেকটা আমার কোশ্চেন অনেকদিন ধরেই, যে ব্যাংক থেকে টাকা উধাও ক্লায়েন্টের, এরকম নিউজ কিন্তু আমরা প্রায় হরহামেশাই করে থাকি বা আমরা দেখি। তো ব্যাংকের আমার অ্যাকাউন্টের টাকা অন্য একজন বা ব্যাংক থেকে কিভাবে এটা উধাও হয়ে যায়, সেটা যদি ব্যাংকের কর্মকর্তারা সহযোগিতা না করে? এটা তো স্বাভাবিক। আপনার ব্যাংকিং, এটাকে আমি সবসময় বলি আগুন নিয়ে খেলা। আপনার আগুনের পাশে থাকবেন কিন্তু আপনাকে গলানো যাবে না, আপনি মোমবাতি হতে পারবেন না যে গলে যাবেন। আপনাকে সবসময় সাইকোলজিক্যালি ইয়ে রাখতে হবে যে আপনি অন্যের টাকা পয়সা হ্যান্ডেল করছেন। আরেকটা ব্যাপার আছে, ব্যাংকের কিন্তু স্যালারি খারাপ না। যেমন ধরেন আমরা এসিবিপি লেভেলে যেই স্যালারি পেয়েছি, বাংলাদেশে 10 ভাগ লোকও কিন্তু ওই ইনকামটা করে না। তো ওই টাকা পয়সা দিয়ে চলে আমাদের। তারপরেও আপনি বুঝতেই পারেন, অর্থই যত অনর্থের মূল, এগুলি বলা হয়। আমাদের ওই যে ভ্যালুস অনেক কমে গেছে, মনিটরিং প্রসেসগুলো কমে গেছে। যেমন ওই যে ঋণ খেলাপির বেলায় একটা কথা আমি ভুলে গেছিলাম, যে আমাদের কিছু মিস মনিটরিং বা আমাদের ওই লোন দেওয়ার পরে কতগুলো বিষয় আছে দেখতে হয়, ক্লায়েন্ট কি করছে, তার ইন্ডাস্ট্রিটা চালু আছে কিনা, সেই মনিটরিং এ কিন্তু সম্ভব হয় না। এত ক্লায়েন্ট থাকে, আবার লোক সংখ্যাও এত কম থাকে। নট দ্যাট যে প্রচুর লোক দিয়ে ব্যাংকিং চালানো হয়, তাও না কিন্তু। সো ওই জায়গাটায় একটা আপনার ডিসঅ্যাডভান্টেজ রয়ে গেছে ব্যাংকের পক্ষে। ঠিক এমনই আপনি যেটা বললেন, উদাহ হয় ব্যাংকার ইনভলভ থাকে, সামহাও থাকে। কারণ ব্যাংকার ছাড়া অন্যরা এটা করতে পারে না। হ্যাঁ, হ্যাকিং এর বিষয়টা আলাদা, যে কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার টাকাটা নিল, তারপরেও কিন্তু প্রিভেনশন বলে কিছু ব্যাপার আছে, বা প্রিভেন্টিভ কতগুলো সফটওয়্যার কিন্তু ব্যাংক এখন ইউজ করে। তো ওইখানেও দেখা যায় যে যতগুলো ইস্যু এখানে হয়েছে, কোনো না কোনো ব্যাংকার জড়িত জড়িত থাকে। আর আমার আরেকটা দুঃখবোধ হচ্ছে, এটার লাইনেই আমি আপনাকে বলি যে টাকা তো অনেকভাবেই ক্লায়েন্ট আউটফ্লাইট করে। টাকা কি আপনার মনে হয় যে কোনো ব্যাংক থেকে 20 কোটি টাকা উধাও হয়ে গেছে? আপনি আজ পর্যন্ত শুনছেন যে বিরাট বড় এক বাস ব্যাংকের ভিতরে ঢুকাই দিছে, তারপরে আপনার বাসের ভিতরে করে টাকা নিছে বা উড়োজাহাজে করে টাকা নিছে? এগুলি হয় থ্রু সাম প্রসেস। এখানে একটা লোন প্রপোজাল আসে, সেই প্রপোজালটা ভেরিফাই করার জন্য ব্যাংকের অনেকগুলো লেয়ার থাকে। ম্যানেজমেন্টে কিন্তু 2-3টা লেয়ার থাকে, ভাগ থাকে। কেউ ব্রাঞ্চ থেকে ধরেন একটা কল রিপোর্ট বলে এটাকে, মানে ক্লায়েন্টের সম্পর্কে একটা ছোট্ট প্রতিবেদন পাঠানো হয়। সেটা আবার হেড অফিস যাচাই বাছাই করে, সিআরএম আছে, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আছে। সেইখান থেকে অ্যাপ্রুভ হলে সেটা বোর্ডে যায়। তারপরে বোর্ডে আপনার কিন্তু ওনারাই প্লেস করে। বোর্ডের সবাই তো আর বিজনেস বুঝে না, ব্যাংকারই তো বিজনেসটাকে বুঝানোর চেষ্টা করে। সো এইখানে আমার মনে হয় ব্যাংকরা, মানে আসলে ব্যাংকারদেরকেও ব্যাকআপ দিতে হবে। যারা এটা করছে তারা তো আসলে চাকরির কারণেই হয়তো করে। আর অনেক বড় বড় চেয়ার, আর ব্যাংকে কিন্তু বড় চেয়ারের বেতন সুযোগ সুবিধা অনেক বেশি। আপনি ছোট্ট লেভেলে মনে করেন এবিপি 1 লক্ষ টাকা বেতন পায়।
তার চাকরিটা চলে গেলে সামহাও সে 70,000 টাকা যদি ইনকাম করতে পারে সংসার চলে। কিন্তু আপু, যিনি 20 লক্ষ টাকা বেতন পান, একটু হাঁচি-কাশি দিলে আপনার অনেক বড় বড় হাসপাতালে যেতে পারেন, বিল পান, বড় বড় গাড়ি আছে। হ্যাঁ, আমি কিন্তু এটা সমালোচনার ইয়েতে না, তারা তো ইন কোর্স অফ মানে জব এক্সপেরিয়েন্সই এটা পায়, রাতারাতি তো পায় না। একজন এমডি তো অন্তত 20 বছর ব্যাংকিং করে, উনিও রোদ তাপে দৌড়াদৌড়ি করেই ওই জায়গায় আসছেন। এটা যেমন ট্রু, তেমন হচ্ছে যে 20 লাখ টাকার যে চাকরিটা একজন ছাড়বেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমার কাছে মনে হয় বাইরে গিয়ে উনি 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকাও ইনকাম করতে পারবেন না। প্রথমত আমাদের বাংলাদেশে ওই এনভায়রনমেন্ট নাই, আর আমার কাছে মনে হয় আমাদের ওই লিডারদের ওই ধরনের মেধা নাই। কারো কারো আছে, সেগুলি আইটি বেজ, অনেককে দেখি অনেকেই চাকরি ছেড়ে সেগুলি করছেন। তো আমার মনে হয় এই উধাও হওয়ার ব্যাপারটা আপনি বুঝতেই পারেন যে কখনো কখনো হ্যাকিং হয়, ক্লায়েন্ট কিছু কর্মকাণ্ড ঘটায়, মাঝখানে আপনার এই অ্যাপার্টমেন্টের কতগুলো জালিয়াতি হয়েছে, এটা একটা সংঘবদ্ধ দল। কিন্তু ব্যাংকারদের ওই জায়গায় কোথাও না কোথাও একটু ভুল ছিল, এগুলিকে মানে প্রপারলি ভেরিফাই করার জন্য। কয়েকটা ব্যাংকে দেখা গেছে এরকম। আমাদেরও 29 বছর জীবনে 1-2 বার যে দৌড়াইতে হয় নাই দুদকে, তা না। আমিও শেষ টাইমে কারো চুরির জন্যে বা ওপেন চুরি করার, কেন আমি সুপারভাইজ ঠিক মতো করতে পারি নাই, এরকম জবাবদিহি আমাদেরকে দিতে হয়েছে। অনেকে আছে ইনোসেন্ট, ইনভলভ হয়ে যায়, আপনার কলিগকে বিশ্বাস করতেছে, তার এটা সই করে দিচ্ছে, সে ফেঁসে যাচ্ছে। আর বাংলাদেশের আইনটা এবং ব্যাংকারদের জন্য দুঃখজনক যে সে ইনভলভ যদি না হয়, ইভেন সে ওইটার বেনিফিশিয়ারিও না, তারপরেও কিন্তু তার অনেক বিপদ আসে, চাকরি চলে যায়, প্রমোশন আটকায় যায় অনেক দিন। আর এইটাকে এক শ্রেণী নিচ্ছ। আর ব্যাংকিংয়ে আরো অনেক ঝামেলা আছে আপু। এই ঝামেলাগুলো থেকে যদি বের হতে পারে, মানে কর্পোরেট কালচারটাকে যদি ঠিক করতে পারে, তাহলে ইনশাল্লাহ ব্যাংকের কিন্তু অনেক স্কোপ আছে, আরো করার আছে। এই যে দেখেন জাপান 2,500 হাজার হাজার একর জায়গা নিচ্ছে, তাদের তো একটা চিন্তা চেতনা এখানে আছে। তো এই কাজকর্মগুলো তো আমাদের ব্যাংকের থ্রুতেই হবে। সো বাংলাদেশে যে 62-63টা ব্যাংক আরো 1-2টা লাইনে আছে, পৃথিবীর আর কোথাও কিন্তু পাবেন না, এত ব্যাংক পাবেন না। তারপরে দেখেন প্রত্যেকটা ব্যাংক, কেউ 200 কোটি ন্যূনতম, কেউ তো 1000 কোটি প্রফিট কিন্তু করতেছে, আরো হয়তো স্কোপ আছে, বাট তাদেরকে ওই জায়গাটায় আসতে হবে। আগে যেরকম ব্যাংকারদের সবাই একটা রেসপেক্ট দিত, এখন ব্যাংকারদের অনেক কিছু বলে ফেলে মুখের উপর। তো এটা 20-30% ব্যাংকারের জন্য, বাকি 70% ব্যাংকারকে সাফার করতে হয়। তো আমি জানি না আপনি আপনি যে মেসেজটা পেতে চাচ্ছিলেন, আমি একটু ঘুরিয়ে বলছি, বাট আমি চাইছি যে একজন ব্যাংকারও যদি আজকে আপনার এইখানে থাকে, সে যিনি, আর এটা নতুন কিছু না, আমি যেটা বলছি এটা পত্রিকায় আসে, সাংবাদিকরা ক্রিটিসাইজ করে, অর্থনীতিবিদরা করে, আবার মজার ব্যাপার বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করে অনেক কিছু করার জন্যে, তারপরেও তাদেরই ল্যাপসেস হয়। ব্যাংকের ম্যানেজমেন্ট অনেক মোটিভাল কথাবার্তা বলে, অনেক স্পিরিট দেওয়ার চেষ্টা করে, তারপর তাদের হাতের ফাঁক গলে এগুলি হয়। এটা স্বাভাবিক, মানব জীবনে এরকমই হয়ে আসছে আর কি। অনেক অনেক ধন্যবাদ, যে অনেক সুন্দর করে বলেছেন। আমার আর একটা কোশ্চেন আছে, আমি আপনার কাছে কোশ্চেন না, ঠিক জানতে চাওয়া, সেটা হলো যে করোনার 1.5 বছর বা তারও বেশি সময় ধরে বাংলাদেশ ব্যাংকের জরিপে আমি যেটা দেখলাম যে ঋণ আদায় হচ্ছে না এই 1.5 বছর ধরে, তারপরেও কিন্তু বাংলাদেশ ব্যাংক বা এই মুনাফা বেড়ে যাচ্ছে, এরকম একটা তথ্য বা নিউজ আমি দেখেছি। তো এটা কিভাবে সম্ভব? আমি কিন্তু আপনার এটার আনসার ইতিমধ্যে দিয়ে দিছি, যে কখনো কখনো এই যে গত 2-2.5 বছর ধরে করোনা কালীন সময়ে অনেক বিজনেসম্যান বিজনেস করতে পারেনি, এটা ট্রু। আবার অনেকে ধরেন বিজনেস হয়তো করতে পারছে, কিন্তু তারা ব্যাংকের টাকা ওইভাবে দেয় নাই। একটা পোর্শন তো আছে, এটা দিন দিন বেড়ে যাচ্ছে, ক্লায়েন্টের একটা পোর্শন আছে, তারা একবার ব্যাংকের টাকা বের করতে পারলে ভাবে যে এটা ওনাদের মানে পৈতৃক সম্পত্তি, ওনাদের হাতে চলে এসছে। আর ট্রেডের মুখেও কিন্তু পড়তে হয়। আপনি তো দেখছেন
কিছুদিন আগে এক ব্যাংকারের কি সিচুয়েশন হয়েছিল, এমডি, খোদ এমডি, আবার গিয়ে দেখবেন যে ওই এমডিকে ওই ফলস পজিশনে ফালানোর জন্য কিন্তু আরেক এমডি দায়ী। তার মানে এই যে ইন্টারনাল কতগুলো পলিটিক্স, কে কাকে ছেড়ে বড় হবে, এই জিনিসটাও কিন্তু মারাত্মক প্রবলেমেটিক। তো এইখানে আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই সুযোগটা দেওয়া হয়েছে এবং আপনার অনেক ধরনের ইনসেনটিভ গভর্নমেন্ট লেভেল থেকে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট তো এটা চেষ্টা করবেই যাতে করে আমাদের দেশের ছোটখাটো ইন্ডাস্ট্রিগুলি বন্ধ না হয়ে যায়। তারপরেও কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, প্রচুর লোক কিন্তু চাকরি থেকে সরে গেছে। এগুলি আসলে গভর্নমেন্ট বলেন, অন্যান্য প্রতিষ্ঠান বলেন, সহজে আনতে চায় না। আনতে চায় না কারণ তাদের অক্ষমতাটা এখানে চলে আসে। কিন্তু এটা ট্রু, আমাদের নিজেদের দেখা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমি একসময় ব্যাংকার ছিলাম, আবার গত ৩.৫ বছর ধরে আমি কিন্তু রাস্তাঘাটেও হাঁটি। আগেও হাঁটছি, বাট এখন হাঁটি নিজের জন্যে। বিজনেসটা কি, কোথায় কি হচ্ছে, আমাদের বিজনেসটা কতটা ইউজার মানে ফ্রেন্ডলি কিনা, হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি কিনা, এগুলি অনেক আক্ষেপ আছে, এগুলি নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। কিন্তু যেই জায়গায় থাকার আমরা সেইখানেই রয়ে গেছি, বুঝতে পারছেন? তো এইটাও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। আপনি যেটা বলছিলেন সুযোগটা দেওয়া দরকার ছিল, কিন্তু যারা সুযোগ পাওয়া বেশি দরকার, আপনি চেক করে দেখবেন সেইখানে কিন্তু সেইভাবে করা হয় নাই। এইখানেও বড়রাই অনেক সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছেন। তারা তাদেরকে ঋণ খেলাপি করেন নাই, তারা আরো ঋণ নিয়েছেন। বিভিন্ন নামে বেতন দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে, ইন্ডাস্ট্রি এটা চালু করতে হবে। ইন্ডাস্ট্রিতে অনেক অপারেশনাল কস্ট আছে। ইন দি নেম অফ অল দিস অপারেশনাল কস্ট তারা অনেক সুযোগ সুবিধা নিছে। তো এই সুযোগ সুবিধাটা যদি ব্যাংক খুব স্ট্রংলি আপনার ছোটদের অনেক বেশি করে দিতে পারতো, তাহলে এটা খুবই ভালো হতো। আমি জানি না আপনার সময় কতটুকু আছে। এই লাইনে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে আপনার হাতে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের কথাগুলো বলা হয়, আপনি খুব অবাক হবেন। একসময় এই এসএমই রেট অফ ইন্টারেস্ট, মানে আপনি ছোট্ট ছোট্ট লোন 18-19 পর্যন্ত ছিল। তারপরে এর মধ্যে অনেক হিডেন কস্ট ছিল। হোয়ারেজ এই এসএমইটা হওয়া দরকার ছিল আপনার অনেক কম ইন্টারেস্ট দিয়ে, যাতে করে এই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজগুলো আপনার সুন্দর করে বেড়ে উঠতে পারে। কারণ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যত বেশি আপনার বাড়বে দেশে, যত বেশি এদের শাখা প্রশাখা গজাবে, ততই তো আপনার এমপ্লয়মেন্ট হবে। এমপ্লয়মেন্ট হলে মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়বে। কিন্তু আমরা ওই জায়গাটায় ছিলাম না। আবার আরেকটা যে ব্যাপার ছিল, এসএমই এর কতগুলো জায়গা আছে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল যদি দেই, এসএমই লোনগুলো বা কলকারখানাগুলি ওই জায়গায় স্থাপন করতে হয় যেখানে র ম্যাটেরিয়াল গুলি প্রচুর আছে। এখন পার্বত্য চট্টগ্রামে প্রচুর আনারস হয় মনে করেন, বা অন্যান্য ফল ফলাদি হচ্ছে। তাহলে ওইখানে কিন্তু আপনার জুস বা ওই যে ফ্রুটস, এগুলির প্রিজারভেটিভ ইন্ডাস্ট্রি অনেক বেশি হওয়া দরকার। কিন্তু আমরা সেটা ওইভাবে কিন্তু করিনি। এটা ছিল দুঃখজনক। তো আপনার কি মানে আপনি স্যাটিসফাইড? একদম। আমি আমি কিন্তু আসলে মিড লেভেলের ব্যাংকার। আমি বলব যে আমার জানার যে ব্যাপারটা, ওটা আমি অত হায়ার না। আমি চেষ্টা করব আপনাকে কোনো এক সময় হায়ার কোনো ব্যাংকার, মানে যারা অনেক ভালো করছেন। ২০ বছর ব্যাংকিং করে এমডি হয়ে গেছেন। খুবই স্বাভাবিক, তাদের এক্সপোজার, তাদের আ লিডারশিপ অনেক ভালো। সেই কারণে উনি ২০ বছরে আজকে এমডির জায়গায় আছেন। সবাই তো আর আম উম সমালোচনার মধ্য দিয়ে এমডি হননি। অনেকে কিন্তু নিজের গ্রোথ, নিজের স্ট্রংনেস নিয়ে এসছেন। ওনাদের কাউকে পেলে ব্যাংকাররা আরো বেশি মনে করেন ইয়ে হবে আরকি, মানে বেনিফিটেড হবে। অনেক ধন্যবাদ। আর আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব। তো আপনার কথা আসলে আমাদেরকে অনেক রিচ করেছে, আর আমাদের দর্শকদের অবশ্যই মুগ্ধ করেছে। তার জন্য আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ দিচ্ছি যে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন এর জন্য। আপনার সঙ্গে আমরা আরো একটা প্রোগ্রাম করব, কারণ আপনার
কাছ থেকে আমাদের অনেক জানার কিছু আছে তার জন্য। আর অনেক অনেক ভালো থাকবেন আসলে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমি আশা করব যে আপনার এই প্ল্যাটফর্মটি একটা সময় অনেক বড় এবং বিস্তৃত আকারে যাবে, এবং অন্যরাও আপনাকে আপনার পাশে এসে দাঁড়াবে, কারণ এই ধরনের প্ল্যাটফর্মগুলির খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, ভালো সুপ্রিয় থাকেন আপনি। দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং আমাদের সঙ্গে ছিলেন। আমাদের অতিথিকে আপনারা উৎসাহিত করেছেন। এর জন্য প্রত্যেককেই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রত্যেককেই রাত্রিকালীন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।